বেট গল্প নিয়ে তোমাদের সঙ্গে আমি বেট লড়ছি, বাজি ধরছি। আজকের পর বেট নিয়ে কোনো রকম তোমাদের সমস্যা থাকবে না। সামান্য কয়েকটা মিনিটে তোমাদের কাছে বেট জলের মতন স্পষ্ট। পুরো পাঠ্য বই পড়বার সময় নেই, দরকার নেই। জাস্ট বেটটা মন দিয়ে বুঝে নাও। যত কঠিন এমসিকিউ আসুক তোমরা পারবে, 100 আউট অফ 100% গ্যারান্টি। চলো শুরু করি। বেট কার লেখা? বেট লেখা অ্যান্টন চিকভে। বানানটা লক্ষ্য রাখবে। হতে পারে চারটে অপশন দিল, যেখানে চারটে অপশনে অ্যান্টন চিকভ আছে কিন্তু বানানটা তারতম্য রয়েছে। ANTONCHEKHOV, অ্যান্টন চিকভের লেখা বেট। তাহলে অ্যান্টন চিকভ রাশিয়ান প্লে রাইট। তিনি একজন রাশিয়ান প্লে রাইট। আসলে তিনি একজন রাশিয়ান নাট্যকার। তাহলে এটা মূলত রাশিয়ান ভাষাতেই লেখা হয়েছিল। তাহলে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন কনস্ট্যান্সি গার্নেট। কি বললাম? কনস্ট্যান্সি গার্নেট। বারবার করে বলেছি যে শুনে রাখো, কনস্ট্যান্সি গার্নেট প্রথম এটা কি করেছিল? ট্রান্সলেট করেছিল রাশিয়া থেকে ইংরেজিতে। এই দ্য বেট গল্পটার মূল থিম কি? এখানে আমরা দেখতে পাবো নেচার অফ ফ্রিডম, আমরা এখানে দেখতে পাবো মিনিং অফ লাইফ, জীবনের মানেটা কি, স্বাধীনতার প্রকৃতি কেমন, আর ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, অর্থাৎ এই যে পার্থিব সম্পদ আমাদের, এই সম্পদের মূল্যটাই কি, এই গল্পে কিন্তু আমরা বুঝতে পারবো। গল্পটা শুরু হবে একটি ডার্ক অটম নাইটে। একজন ব্যাংকার তিনি তার স্টাডি রুমে ভাবছেন। গল্পটা শুরুতে আমরা দেখতে পারবো ডার্ক অটম নাইট, ব্যাংকার ভাবছেন তার 15 বছর আগের একটা মূর্খামি। 15 বছর আগে কি মূর্খামি করেছেন? 15 বছর আগে এই ব্যাংকার একটা পার্টি, এক অটামের সন্ধেবেলায় তিনি একটা পার্টি অ্যারেঞ্জ করেন। বড়লোকদের বড় বড় ব্যাপার, পার্টি অ্যারেঞ্জ করেছে। সেখানে বিভিন্ন লোকজন এসছে। তাদের মধ্যে ছিল সাংবাদিকেরা, তাদের মধ্যে ছিল গণ্যমান্য বেশ কিছু ইন্টেলেকচুয়াল মেন। তো এরা দুজন কিন্তু ছিল, খুব ভালো করে বুঝবে। তো তাদের মধ্যে বিভিন্ন সময় তো কথাবার্তা বুঝতেই পারছো, বড়লোকদের ব্যাপার, একটু মদ্যপান সুরাপান করতে করতে, একটু পার্টি ডান্স করতে করতে তাদের হঠাৎ একটা বিষয় নিয়ে তারা তর্ক বিতর্ক শুরু করলেন, আলোচনা শুরু করলেন। বিষয়টা হলো, ভাই সর্বোত্তম শাস্তি এই পৃথিবীতে কোনটা? সর্বোত্তম ক্যাপিটাল পানিশমেন্ট কোনটা? তা একদল বলছে ডেথ পেনাল্টি, অর্থাৎ মৃত্যুদণ্ডই তো সর্বোত্তম শাস্তি। আরেকজন বলছে না না, লাইফ লং ইমপ্রিজনমেন্ট, মৃত্যু কারাবাস। এদের মধ্যে কথা হচ্ছে কোনটা বেশি মানবিক। এই দুজন মানে যারা জার্নালিস্ট ছিলেন, ইন্টেলেকচুয়াল মেন ছিলেন, তারা বললেন যে ভাই ডেথ পেনাল্টি কখনোই মানবিক হতে পারে না, কারণ এটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তো এবং এই মৃত্যুদণ্ডটা খ্রিস্টান স্টেটের বিরুদ্ধে, অর্থাৎ খ্রিস্ট ধর্মের যারা ধর্মাবলম্বী মানুষ তাদের মতাদর্শের বিরুদ্ধে। তো আবার আমাদের যিনি হোস্ট ছিলেন, ব্যাংকার যিনি হোস্ট ছিলেন, তিনি বলছেন না, আমি মনে করি লাইফ লং ইমপ্রিজনমেন্টটা অনেক বেশি ইনহিউম্যানি বা অমানবিক। এর কারণ কি? আচ্ছা ধরে নাও যদি কোনো এক্সিকিউশনার থাকে বা জল্লাদ থাকে, তোমায় একবারে মেরে ফেললো, আর তোমায় প্রতিদিন অল্প অল্প করে মারছে, কোনটা বেশি পেইনফুল? তা তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলো। ব্যাংকার কি বলেছেন? ডেথ পেনাল্টি অনেক বেশি ভালো লাইফ লং ইমপ্রিজনমেন্টের তুলনায়। লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিন্তু অতটা ভালো না। তাদের মধ্যে একজন গেস্ট বলছে, ভাই দুটোই কিন্তু খারাপ, এই দুটোরই সেম অবজেক্ট কি, মানুষকে মেরে ফেলা। হঠাৎ করে একজন ইয়াং লয়ার ওইখানে উপস্থিত ছিল, তার বয়স মাত্র 25। তিনি বলছেন, হ্যাঁ আমি দুটোই খারাপ মানছি। এখানে পরীক্ষা একটা সন্দেহ তৈরি হয় যে একজন গেস্টও বলেছিলেন দুটোই খারাপ এবং লয়ারও বললো দুটো খারাপ, কিন্তু কারা বলেছে দুটোই খারাপ? দেখো, যারা বলেছে তারা হচ্ছে একজন গেস্ট বলেছে দুটোই খারাপ, লয়ার দুটো খারাপ বলে শেষে কিন্তু বলল যে আমি মনে করি যে লাইফ লং ইমপ্রিজনমেন্ট অনেক বেশি ভালো মৃত্যুদণ্ডের থেকে। লয়ার লাইফ লং ইমপ্রিজনমেন্টের পক্ষে, কারণ তিনি মনে করেন যে ভাই কোনো প্রকারে বেঁচে থাকা, একদম মরে যাওয়া থেকে কিছু তো ভালো, জীবনে তো প্রাণটা তো রয়ে গেল, একদম সহজ জিনিস। তো এই বাকবিতণ্ডার মধ্যে হঠাৎ করে আমাদের লয়ার
যিনি একটা সময় যাকে সবাই নার্ভাস বলে জানতেন, হঠাৎ এক্সাইটেড হয়ে গিয়ে তিনি টেবিলের উপরে চাপড়ে বললেন, চলো বাজি হয়ে যাক, বাজি হয়ে যাক তোমার সঙ্গে, হে ইয়াং লয়ার, হ্যাঁ ছেলে ছোকরা বাচ্চা ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, চলো পাঙ্গা হয়ে যাক। কি পাঙ্গা? চলো তোমায় আমি 2 মিলিয়ন দেব, তুমি জেলে 5 বছর থেকে দেখাও, 5 বছর তোমায় আমি 2 মিলিয়ন দেব, 2 মিলিয়ন, 4টেখানি কথা না, 2 মিলিয়ন তোমায় দেব, তুমি পারবে? 5 বছর থেকে দেখাও। যদি বলছেন, এবার আমাদের লয়ার বলছে, আপনি যখন বেট বা বাজি লড়েই গেলেন, চলেন 5 বছর না 15 ইয়ার্স থেকে দেখাবো আমি, কোথায়? জেলে। 5 বছর? তখন আমাদের লয়ার হেসে, আমাদের ব্যাংকার হেসে বলল, আরে বোকা ছেলে, তুমি 5 বছর বলেছিলাম 15 ইয়ার্স করে নিয়েছো, আমি তো ভাবলাম তুমি 3-4 বছরই টিকতে পারবে না, 3-4 বছরই তোমার কাছে গায়ের ভেতরে জ্বালা শুরু করবে। কারণ মনে রাখো, ভলেন্টারি কনফাইনমেন্ট অর্থাৎ স্বইচ্ছায় তুমি যদি কারাবাসে যাও, সেটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তুমি কম্পালসারি, তুমি অপরাধ করেছো, তুমি কারাবাসে গেছো ওটার থেকে। কারণ প্রতি মুহূর্তে তোমার অন্তর্দ্বন্দ্ব চলবে, ইস চাইলেই তুমি বেরোতে পারি, কিন্তু কারো সঙ্গে পাছে ওই ইগোর লড়াইতে আমি হেরে যাই, তাই আমি রয়ে যাচ্ছি, এই যে গায়ের ভিতরে জ্বালা, এটা হবে। যদি ভাবতে হয় তাহলে দুজনেই কিন্তু দুজনের মতাদর্শের সঠিক। এটা ছিল 15 বছর আগের ঘটনা, তাই তিনি বর্তমানে মনে করছেন এই পুরো ব্যাপারটা 15 ইয়ার্স পরে তার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, যে আমি কত নিজে বোকা ছিলাম। কারণ তিনি আগে অনেক ইম্যাচিওর ছিলেন, অনেক ফ্রিভোলাস ছিলেন, অনেক তিনি রেকলেস ছিলেন, প্রচুর টাকা পয়সা ওড়াতেন, বড় লোকের ব্র্যাট বা বিগড়ে যাওয়া ছেলে বলতে পারো। তাই এখন তার কাছে 15 বছর পরে এই বিষয়টা কিন্তু মিনিংলেস এন্ড ননসেন্সিক্যাল মনে হচ্ছে। তারপরে হঠাৎ তিনি 15 বছর ওই বেটের পরবর্তী দিন কি ঘটছে সেগুলো তিনি বলতে শুরু করলেন, যে আমাদের লয়ারকে শাস্তির জন্য একটা আলাদা লজ ভাড়া করা হলো বা তৈরি করা হলো ফর দ্যাট পারপাস, যেখানে না কোনো মানুষের চিহ্ন, না কোনো মানুষের গলার আওয়াজ, না কোনো সূর্যের আলো, কোনো কিছুই তিনি কিন্তু মানুষের সঙ্গে কোনো যোগাযোগ তিনি আউটার ওয়ার্ল্ডে রাখতে পারবেন না। তিনি তাকে মদ্যপানের জন্য মদ দেওয়া হবে, তিনি ধূমপান করতে চাইলে টোবাকো দেওয়া হবে, খাবার দাবার যা চায় তিনি তাই দেওয়া হবে, তিনি যা পড়তে চায় নিউজ পেপার সব দেওয়া হবে, চিঠি লিখতে চাইলে তিনি চিঠি লিখতে চান তো তার জন্য কাগজপত্র দেওয়া হবে, সবটাই যার তার চাহিদা। সেটা ওই লজের একটা জানলা আছে, সেই জানলা দিয়ে তিনি লিখে পাঠাবেন এবং জিনিসপত্র সেখান থেকে তাকে রিসিভ করতে হবে। এই বেটটা শুরু হয়েছিল কিন্তু নভেম্বরের 14 তারিখ 1870 সালে এবং শেষ হবে 1885 নভেম্বরের 14 তারিখেই, এবং সেটা কিন্তু দুটোই শুরু হবে রাত 12টার সময়, শেষ হবে রাত 12টায়। আমরা জানি আমাদের দিন শুরুর ব্যাপারটা কিন্তু রাত 12টা থেকে রাত 12টা পর্যন্ত। তো এইবার তার প্রথম, তৃতীয়, চতুর্থ 15 বছর তার সাথে কি কি ঘটে সেগুলো আমরা একে একে বুঝবো। ফার্স্ট ইয়ার, প্রথম বছরে তিনি অত্যন্ত একাকী বোধ করেন এবং সাফার ফ্রম লোনলিনেস এবং ডিপ্রেশনে তিনি চলে যান। সেই সময় তিনি প্রচুর পরিমাণে পিয়ানো বাজান, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাকে পিয়ানো দেওয়া হয়। তিনি কিন্তু সেই সময় রিফিউজ টোব্যাকো অ্যান্ড ওয়াইন, তিনি কিন্তু মদ এবং ধূমপান করেন না। কারণ তিনি জানেন টোব্যাকো যদি আমি খাই বা ধূমপান যদি করি তাহলে আমার এই এয়ারটা কন্টামিনেটেড অর্থাৎ দূষিত বা পলিউটেড হয়ে যাবে, আমার যে জায়গায় আমি থাকি সেই জায়গার আবহাওয়াটা খারাপ হয়ে যাবে বা বাতাসটা খারাপ হয়ে যাবে। ওয়াইন এক্সাইটস, মদ আমাদেরকে এক্সাইটেড করে দেয়, এই মদের জন্য এত কিছু, তা আমি আর মদ খাবো না। এবং তিনি কি কি বই পড়েন, তিনি লাইট ক্যারেক্টার হয়তো হালকা চরিত্রের কিছু বই পড়েন, তিনি কমপ্লিকেটেড লাভ প্লট মানে জটিল ভালোবাসার কাহিনী পড়েন, কিছু সেন্সেশনাল তিনি চমৎকার ফ্যান্টাস্টিক স্টোরিজ তিনি পড়েন। তো প্রথম বছরে কিন্তু তিনি কেমন ছিলেন, কি তিনি বাজিয়েছিলেন, কি তিনি রিফিউজ করেছিলেন, কি কি তিনি পড়েছিলেন আমরা দেখলাম। সেকেন্ড ইয়ারে পিয়ানো পুরো বন্ধ হয়ে যায়, পিয়ানো আর শোনা যায় না, তিনি কেবলমাত্র ক্লাসিক বা ধ্রুপদী সাহিত্য তিনি পড়তে তাকে শোনা যায় বা দেখা যায়। ফিফথ ইয়ারে মিউজিক আবার অডেবল, আবার মিউজিক শোনা যায়। তিনি শুধু সারাদিন যদি কেউ তাকে জানলার ওই ছোট্ট জানলা দিতে তাকে কেউ দেখে, সারাদিন খেতেন, পান করতেন, নিজের সঙ্গে কথা বলতেন এবং লিখতেন কি একটা, এবং লিখে পরের দিন সকালবেলা আবার ছিঁড়ে ফেলে দিতেন, কিন্তু তিনি কোনো বইপত্র পড়তেন। এটা ফিফথ ইয়ারে। এবং এখানে বলেছে সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, অর্থাৎ 5 বছর থেকে 6 বছরের মধ্যে সেকেন্ড হাফ, তাহলে কি ভাই 5.5
অর্থাৎ 5 বছর 6 মাস তোমার হয়, তো 5.5 নয়, 5 বছর 6 মাস আমরা বলতে পারি। তো এই 5 বছর 6 মাসে ওই সময় তিনি প্রচুর পরিমাণে পড়াশোনা করতে শুরু করে দেয়, ল্যাঙ্গুয়েজ পড়ে, দর্শন পড়ে, ইতিহাস পড়ে এবং প্রায় 600 ভলিউমস তিনি পড়ে। এবং ওই সময় কটা ভাষা আমাদের ব্যাংকারকে একটা চিঠি লেখেন এবং বলে এমন কাউকে দেখাবে যিনি এটা বুঝবে, যদি সে আমার এই চিঠি লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি খুঁজে পায় তাহলে আপনি একটা আপনার বাগানে একটি আপনি বন্দুক ফায়ার করবেন একটা। লয়ার পড়ে তিনি দেখলেন তার মধ্যে কোথাও ভুল ভ্রান্তি নেই এবং সত্যি তিনি অনেক কিছু জেনেছেন, অনেক বেশি পণ্ডিত। তিনি 2টো শুট অর্ডার করলেন, কারণ তিনি এতটাই, আচ্ছা বলা হয়েছে একটা, তিনি 2টো করলেন কেন? কারণ তিনি এতটাই আনন্দ পেয়েছেন যে একটা মানুষ ওইখানে এইভাবে দিন কাটাচ্ছে। এবার আসি আফটার 10th অর্থাৎ 10 বছর পরে, তাহলে 11 নম্বর বছরে তিনি চুপচাপ বসে থাকতেন, স্যাট ইমুভেবল, আর গসপেল পড়তেন, বাইবেলের একটা খণ্ড, আর থিওলজি পড়তেন, ধর্মশাস্ত্র পড়তেন। এবং লাস্ট ইয়ার্স মানে শেষ 2 বছর অর্থাৎ 14 এবং 15তম বছরে তিনি কিন্তু সব ধরনের বই পড়তে শুরু করলেন। যেমন কোনো জাহাজ যদি ডুবে যায় তখন আমরা কি করি, আমার হাতের কাছে যা পাবো তাকে ধরে আমরা বাঁচার চেষ্টা করব ইনডিসক্রিমিনেটলি। তিনি তাই বেপরোয়াভাবে যা তা পড়তে শুরু করেন। তিনি বায়রন পড়েন, শেক্সপিয়ার পড়েন, তিনি মেডিকেল টেস্টামেন্ট পড়েন, তিনি ফিজিক্স পড়েন, তিনি বায়োলজি পড়েন, সব কিছু পড়তে, ক্রনিকলস পড়েন, সব কিছু পড়তে তিনি শুরু করে দেন। তো এই জায়গাটা তোমাদের অনেকের সমস্যা হতে পারে যে কোন বছর কি পড়েন, কি খান, কোন বছর তিনি কোন কাজ করেছেন, সবটাই কিন্তু তুমি এই জায়গায় পেয়ে যাচ্ছ, তাই না? এবার 15 বছর পর বর্তমান পরিস্থিতি ব্যাংকারটার কেমন? 15 বছর আগে তিনি সম্ভ্রান্ত ছিলেন, তার কাছে অনেক অর্থ ছিল, তিনি অত্যন্ত জুয়ো খেলতেন, অত্যন্ত এক্সাইটেবল ছিলেন, যখন তখন যে কোনো গ্যাম্বলিং, বিভিন্ন খেলায় নিজেকে এত পরিমাণে জড়িয়ে ফেলেছিলেন তিনি ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া হয়ে যায়। কিন্তু দেখো 15 বছর পরে ওই লয়ার, যার মাত্র 25 বছর বয়স ছিল, তার বর্তমান বয়স দাঁড়াবে 40। তিনি তার কাছ থেকে 2 মিলিয়ন কোনো পরিশ্রম না করেই 2 মিলিয়ন নিয়ে যাবে। আর আমাদের যে ব্যাংকার যে এত ফ্রিভোলাস ছিল সে কিন্তু এখন প্রায় তলানিতে ঠেকেছে। তাই এই পরিস্থিতি তিনি আর মেনে নিতে পারছেন না। তিনি বলছেন ওই কার্সড বেট, মানে তিনি ওই বেটটাকে কার্সড বেট ভাবছেন, কারণ আগামী কাল 12টার সময়, টুমরো অ্যাট 12 o'clock আমাদের ব্যাংকার আমার কাছ থেকে 2 মিলিয়ন নিয়ে চলে যাবে আর আমি ব্যাংক্রাপসি দেউলিয়া হয়ে পড়ে থাকবো। আর ওর কাছ থেকে আমি এটাই শুনবো, দেখুন দাদা, আমি আপনার জন্যই আজকে এইখানে পৌঁছতে পেরেছি, নিন কিছু টাকা পয়সা নিয়ে আপনি কোনোভাবে চলুন। ওর দয়ায় আমায় থাকতে হবে? ও মরতে পারলো না, এই 15 বছরও মরেনি, চলো যখন মরেনি ওকে ফিনিশ করে দেব, ওকে আমি মেরে ফেলবো। তাহলে মেরে ফেলতে গেলে কি করতে হবে? মেরে ফেলতে গেলে ওর ঠিক রাত্রি 3টের সময়, ভালো করে বুঝবে এখানে একটা কনফিউশন আছে। রাত্রি 3টে কবে? দেখো আগামী কাল 12টায় ওর ছুটি হবে, তাহলে আগের দিন, এটা কিন্তু আগের দিন রাত 3টের সময় তিনি বেরিয়ে গেলেন। রাত 3টের সময় তিনি বেরিয়ে তার ফায়ার প্রুফ সেফ থেকে, অর্থাৎ আগুন লাগবে না মুখ সিন্দুক থেকে, ওই যে ঘরে আমাদের লয়ার আছে সেই লয়ারের ঘরের চাবিটা নিলেন। নিয়ে তিনি বাইরে কিন্তু একটু রাসলিং হচ্ছে, পাতায় পাতা আওয়াজ হচ্ছে, অন্ধকার মানে একটু হালকা হালকা বৃষ্টি, তিনি তার মধ্যে দিয়ে ওই লিটল ন্যারো প্যাসেজের মধ্যে দিয়ে তিনি গেলেন। তিনি দুবার কিন্তু ওই দরজায় করাঘাত করলেন, 2বার, 3বার হয়ে গেল, কিছু করার নেই, 2বার তিনি করেছিলেন। এবং ওয়াচম্যান ওই সুন্দর ওয়েদারে তিনি গ্রিন হাউসে বিশ্রাম করছে, তিনি শুনতে পায়নি। তো যাই হোক, তিনি ওই লিটল প্যাসেজের মধ্যে দিয়ে একটা টর্চ লাইট জ্বালালেন। পরীক্ষা এমসিকিউ দেয়, টর্চটা কোথায় বা ম্যাচটা কোথায় জ্বালালেন, টর্চ নয় ম্যাচটা কোথায় জ্বালালেন। জ্বালানোর পরে তিনি জানলা দিয়ে দেখলেন যে বেডস্টিডে বা কোনো বেডশিট নেই, তার কোনায় একটা স্টোভ পড়ে আছে। তিনি দেখলেন একটা কঙ্কালসার দেহ, একদম ফিক্সড, নড়ছে না চড়ছে না, তার চুল দাড়ি লম্বা লম্বা হয়ে গেছে এবং তার চুলে গ্রে স্ট্রেক্ট মানে হালকা হালকা চুল পেকে গেছে। দেখে কেউ বুঝবে না লোকটার 40 বছর বয়স,
এবং তিনি কিছু একটা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছেন। ভাবছে হায় রে, নিশ্চয়ই বেটা 2 মিলিয়নের স্বপ্নে ঘুমিয়ে পড়েছে, মনে মনে কি আনন্দ, কালকে আমি 2 মিলিয়নের মালিক হব। হঠাৎ তার পাশে না একটা নজর গেল, যেটা চিঠি আছে, দেখি তো কি আছে ভিতরে। তো চিঠিতে লেখা রয়েছে যে এই দুনিয়ার সমস্ত ভালো জিনিস আমি ঘেন্না করি, যেই জিনিসগুলোকে এই দুনিয়া ভালো বলে সেগুলোকে আমি ঘেন্না করি। আমি সব কিছু এই দুনিয়ার উপভোগ করে নিয়েছি। আমি মাউন্ট ব্ল্যাঙ্কে চড়েছি, আমি অলব্রুজে চড়েছি, সেখান থেকে সূর্যোদয় দেখেছি। আমি বিভিন্ন পাহাড় পর্বত জঙ্গল, আমি সমস্ত ভালোবাসা, মানুষের ভালোবাসা, নারীর ভালোবাসা আমি পেয়েছি। সব কিছু আমার বোঝা হয়ে গেছে, সবকিছু মৃত্যুর সামনে বড়ই থুমকো। আমার প্রয়োজন নেই 2 মিলিয়নের। আই রিনাউন্স, আমি এই 2 মিলিয়ন ফিরিয়ে দিলাম। এই 2 মিলিয়ন আমি নেব না, কারণ আমি জীবনের চরমতম সত্য বুঝে গেছি যে মৃত্যুর সামনে সমস্ত জ্ঞান, সমস্ত অহংকার, সমস্ত কিছু অত্যন্ত ক্ষুদ্র। কারণ আমি জানি আমি তোমাদের প্রত্যেকের থেকে অত্যন্ত জ্ঞানী, কিন্তু মানুষ যে জ্ঞান, মানুষ যে অর্থ, মানুষ যে স্বাস্থ্য, মানুষ যে তার এই মেটেরিয়াল ওয়েলথ নিয়ে এত গর্ববোধ করে, মৃত্যু আসবে আর সেকেন্ডও দেবে না, তোমায় নিয়ে চলে যাবে। তাই আমি এগুলো সব ঘেন্না করি। তোমার মিলিয়ন তোমার কাছে রাখো। আমি তোমার সঙ্গে বেটটা ভাঙবো যাতে তুমি তোমার জায়গায় ঠিক থাকো, বা তোমাকে 2 মিলিয়ন না দিতে হয়। তাই 5 ঘন্টা আগে আমি বেরিয়ে যাব। এইটা শোনার পর, এটা দেখার পর আমাদের যে ব্যাংকার আছে তার মাথায় একটা চুম্বন করে বলল, হায় রে মানুষ, কিছু না নিয়েও তুমি জিতে গেলে, কিছু না নিয়েও তুমি আমার চোখে সেরা। তিনি সেদিন রাত্রে চলে আসলেন এবং ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলায় তার কাছে খবর দেয় ওই ওয়াচম্যান যে বাবু, ওই লোকটা না পালিয়ে গেছে। যাতে অহেতুক কোনো কথাবার্তা না তৈরি হয়, ওই চিঠিখানা তিনি নিয়ে ওই ফায়ার প্রুফ সেফে আবার রেখে দিলেন। আজীবন একটা জিনিস তিনি তার কাছে গোপন রাখলেন পৃথিবীর সামনে, এবং নিজে বুঝতে পারলেন যে তার কাছে হয়তো 2 মিলিয়ন আছে। সুখী ওই মানুষটাই। এই হলো দ্য বেট গল্পটা, অত্যন্ত সোজা। ভীষণ ভালো করে এইটুকুনি পড়ো, তাহলে রেজাল্ট যে কোনো এমসিকিউ তোমায় যদি দেয় তাহলে তুমি পারবে। আগামী সেমিস্টারের পড়াশুনো কিন্তু আমাদের ধামাকাদার করতে হবে, তার ভর্তি চলছে। যতই কঠিন গল্প, কবিতা, নাটক, ব্রড কোশ্চেন, এসএকিউ থাকুক না কেন, তুমি চুরি মেরে লিখে আসতে পারবে। বহু ছেলেমেয়েরা আমাদের অনলাইন ক্লাসেস করছে। তুমি শুধু ভাবছো তুমি কেন নাও, তুমি ক্লাসে এনরোল করে যাও, দেখবে তোমার প্রস্তুতি কোথা থেকে কোথায় চলে যায়। হ্যাঁ, তবে আমার কথা মেনে চলতে হবে, আমার দেখানো পথে যেভাবে বলছি গুরুবাক্য অক্ষরে অক্ষরে পালন করে এগিয়ে চলতে হবে। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।